আমার যে প্রত্যাশা ছিল যে একজন সংগ্রামী মানুষ হিসাবে, নন পলিটিক্যাল ফিগার হিসাবে, একজন জীবন সংগ্রামী মানুষ হিসেবে আমাকে ভোটদান করবে, তো আমি ততটা সাড়া পাই নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রার্থী হিসেবে প্রত্যাশা করেছিলাম যে এখানে হয়তো একটা অন্যরকম একটা চেঞ্জ আসবে বা এক্সেপশনাল কিছু হবে, কিন্তু সে ধারণাটাও অমূলে ভুল প্রমাণিত হলো। আমি সেই 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। আপনারা হয়তো ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যম কর্তৃক প্রচারিত বা প্রকাশিত হওয়ার পর জানতে পেরেছেন যে আমি একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1999-2000 শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলাম। তো পারিবারিক সমস্যার কারণে ওখানে 5.5 বছর পড়ার পরে আমি চলে আসতে বাধ্য হই, কমপ্লিট করতে পারি না। পরে আবার নতুন করে কারিগরিতে এসএসসি এবং রাজশাহী বোর্ডে ইন্টারমিডিয়েট দিয়ে আবার নতুন করে 2020-21 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করি এবং বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। তো আসুন, আমার বয়স 51। তো আপনারা জানেন যে গত 16ই অক্টোবর রাকসু নির্বাচন হলো। তো আমি সেই রাকসু নির্বাচনে মিডিয়া পাবলিকেশনে সম্পাদক পদের একজন স্বতন্ত্র প্যানেল থেকে প্রার্থী ছিলাম। তো আমি আশা করেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সমাজ একজন বয়স্ক প্রার্থী, আপনারা এটাও জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72 বছরের ইতিহাসে একজন বয়স্ক শিক্ষার্থী এবং প্রার্থী, এবং এই হিসাবে সাধারণ শিক্ষার্থী সমাজ একটা এক্সেপশনাল ক্যান্ডিডেট এবং স্ট্রাগলিং পারসন হিসাবে ক্যান্ডিডেট হিসাবে আমাকে ভোটদানে জয়যুক্ত করবেন, এতটা প্রত্যাশা নিয়েই আমি নমিনেশন তুলি, ভোটে অংশগ্রহণ করি এবং শেষ পর্যন্ত ভোটের মাঠে আমি সক্রিয় থাকি। কিন্তু ধারণাটা অন্যরকম হলো। ডিজিটাল যুগের মানুষ, ছেলেপেলে ডিজিটাল আবহাওয়ায় চলাফেরা করে। আমার যে প্রত্যাশা ছিল যে একজন সংগ্রামী মানুষ হিসাবে, নন পলিটিক্যাল ফিগার হিসাবে, একজন জীবন সংগ্রামী মানুষ হিসেবে আমাকে ভোটদান করবে, তো আমি ততটা সাড়া পাই নাই। যে ভোটগুলো পেয়েছি হয়তো ওনাদের বোঝাপড়াটা ভালো ছিল, আমার সম্পর্কে বুঝতে পারছেন, সেই সব ভাই বোনেরা আমাকে ভোট দিয়েছেন। তো আমি তাদের প্রতি, যারা আমাকে সংগ্রামী জীবনকে সাধুবাদ জানিয়ে ভোট দিয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ থাকি। আর ভোটের পরিস্থিতি বা ভোটের ফলাফল বা ভোটের সব কিছু মিলিয়ে যদি একটি কথা বলি, আপনারাও জেনেছেন যে জাকসু এবং চাকসুর যে ইয়েটা হলো, তো ওখানে এককভাবে এই হাতে গোনা 2-1টা স্বতন্ত্র নর্মাল পোস্ট ছাড়া সবগুলোই এককভাবে বলা চলে বিপুল ভোটে শিবির জয়লাভ করে। এবং ঠিক একই পরিস্থিতি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রার্থী হিসেবে প্রত্যাশা করেছিলাম যে এখানে হয়তো একটা অন্যরকম একটা চেঞ্জ আসবে বা এক্সেপশনাল কিছু হবে, কিন্তু সে ধারণাটাও অমূলে ভুল প্রমাণিত হলো। অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে শিবির সমর্থক যে প্যানেলটা ছিল, ওনারা 31,000 স্টুডেন্টের কাছে বিভিন্নভাবে পৌঁছেছে এবং একথা বলাটা বাহুল্য যে এখন মানুষ অর্থের কাছেও বিক্রি হয়, স্বার্থের কাছেও বিক্রি হয়। কখনো তারা আতর গোলাপ সেন্ট রুমে রুমে দিয়ে গেল, তারপর হলে হলে বিরিয়ানি পরিবেশন করা হলো। যখন এটা আচরণ বিধি বলে আমাদের মতো প্রার্থীরা আপত্তি তুললেন নির্বাচন কমিশনের কাছে, ঠিক সেই সময় তারা কৌশলে আবার দেখা গেল যে 20-30 টাকা বা একটা অ্যামাউন্ট লানসাম দিয়ে ওটা একটা পিকনিকের নাম দিয়ে ছাত্রদেরকে খাওয়ায় তাদেরকে অনুকূলে আনার চেষ্টা করলো। আর 31,000 স্টুডেন্টের আপনার আইসিটি সেন্টার এবং প্রত্যেকটা হল থেকে তাদের মোবাইল নাম্বার, নাম সহ কালেক্ট করে তারা প্রত্যেকটা স্টুডেন্টের দোরগোড়ায়, সেটা ক্যাম্পাসের নিকটবর্তী কোনো ম্যাচগুলোতে অথবা সিটিতে অবস্থানরত ম্যাচে গিয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে বা ক্যাশ কোনো একটা অ্যামাউন্ট দিয়ে বিভিন্নভাবে তারা তাদের ভোটের বা সমর্থন তাদের অনুকূলে নিয়ে যায়। কারণ একটি কথা, এই কথা স্পষ্ট যে হঠাৎ করেই যে দলটা বাংলাদেশের জাতীয় নির্বাচনে অতীতের পরিসংখ্যানে বলা যায় যে 1টা 2টা 3টা 4টা পেত, আবার বিএনপির সাথে কখনো জোট করলে সেই অ্যামাউন্টটা সংখ্যাটা বেড়ে 14, 15, 16, 17 দাঁড়াইতো, কিন্তু কখনো 20 নাম্বার ক্রস করতে পারে নাই। ঠিক রেডিক্যালি কিভাবে
বাংলাদেশের সেই শিক্ষিত জনগোষ্ঠীর অধ্যুষিত একটা শিক্ষা প্রতিষ্ঠান নামের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তথা বিশ্ববিদ্যালয়গুলোতে রেডিক্যালি কীভাবে বিপুল ভোটে এই এককভাবে জয়ী হয়। দুই একটা স্বতন্ত্র হয়েছে, ওটা আমি কাউন্টের মধ্যে নিচ্ছি না। বলা চলে যে সার্বিকভাবে তারা বিপুল ভোটে প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে জয়ী হচ্ছে। এর পিছের নেপথ্যে অবশ্যই কোনো কিছু কারণ আছে এবং ভোটারদেরকে মানে অবৈধভাবে প্রলোভন বা ওই নগদ তাদেরকে কোনো প্রফিট দেখে তারা তাদের ভোটের অনুকূলে নেয় এবং এইভাবেই তারা জয়লাভ করে। এটা প্রার্থী হিসেবে আমার একটা অবজারভেশন, আমি যেটা খুব কাছ থেকে বুঝতে পারছি। আমরা স্বতন্ত্র প্রার্থী, আমরা নিজেই চলতে পারি না, কিভাবে ভোটারদেরকে আমরা খাওয়ায় বা অর্থ দিয়ে বা অন্য কোনো প্রলোভন দেখে নিজেদের অনুকূলে আনবো, এটা একটা খুবই অসাধ্য দুঃসাধ্য বিষয়। আর এটা অনৈতিক বিষয় বলে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে শুধু ক্যাপাবিলিটির কারণে না, আমাদের নৈতিকতার বর্জিত একটা বিষয় বলে আমরা ওদিকে যাই নাই। যে ভোটে জয় পরাজয় আছে, যে কয়টা ভোট পাবো, যারা আমাদেরকে মূল্যায়ন করবে সেই ভোটে আমরা মানে সন্তুষ্ট থাকব। তো এটি হলো আমার প্রার্থী হিসেবে একটা কথা। আবার এখানকার আমি একজন শিক্ষার্থীও, তো সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আমার একটা চিন্তাভাবনা এবং প্রত্যাশা যে ওনাদেরকে যেহেতু সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত করেছেন যেভাবেই হোক সেটা, তো আমি মনে করি যে আমি প্রার্থী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য যেটা করতাম সেটা ওনারা যদি করতে পারে সাধুবাদ জানাই। এবং ওনাদেরকে আমি মানে আমরা যারা প্রার্থী হিসেবে ছিলাম, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ছিলাম, অবশ্যই একটা মানে আমাদের একটা পজিটিভ সাপোর্ট থাকবে সবসময় এবং সাধারণ শিক্ষার্থীর জন্য আমরা সবসময় তাদেরকে ভালো কিছু করার জন্য যদি পরামর্শ লাগে আমরা পরামর্শ দেব।